এই মামলা 16 তারিখে জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাসের ঘরে ছিল। এই মামলায় আমি হচ্ছি একজন পিটিশনার, আমি একজন আইনজীবী হাইকোর্টের, তা সত্ত্বেও আমি পিটিশনার। এবং এত দুর্ভাগ্যবশত যে আমাকে একজন হাইকোর্টে আইনজীবী হওয়া সত্ত্বেও আজকে আমাকে মামলা করতে হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের নিজের জন্য। কারণ থানা কোনো অ্যাকশন নেয় না। আজকে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত থানা আছে এবং যত আপনার পুলিশ প্রশাসন তারা সবাই হচ্ছে রাজ্য সরকারের কৃতদাসে পরিণত হয়েছে। তারা রাজ্য সরকার এর আন্ডারে তাদের নেতা মন্ত্রীদের দাবিদারি খাটছে, অথচ সাধারণ মানুষ বা যারা অন্য বিভিন্ন রাজনৈতিক কর্মী আছে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে এই পুলিশ আপনাদের যে আমাদের যে প্রশাসন আছে তাদের রোষ তাদের উপর নেমে পড়ছে। এবং সেই রোষের রসাতলে আমিও একজন ভুক্তভোগী, যার কারণে আমি একটা মামলা করেছিলাম আমাদের জুডিকশনে আলিপুর কোর্টে। এবং সেই মামলায় সেখানে মামলাটা হচ্ছে চাকরি দুর্নীতি। এটাও এক ধরনের চাকরি দুর্নীতি, এক ধরনের স্ক্যাম। এবং এই স্ক্যামটা শুধুমাত্র এখানে যে আমরা চাকরি দুর্নীতি আছে এসএসসি পিএসসি এইসব চাকরি দুর্নীতি সেরকম নয়, তার থেকেও আরও বৃহত্তর। এটা হচ্ছে বিদেশে চাকরি দেওয়ার হচ্ছে একটা স্ক্যাম। ওই টালিগঞ্জ এরিয়াতে একটা কোম্পানি, তার নাম কিংস্টোন ট্রাভেলস এবং হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেড, এই নামে ওই এলাকায় খুলেছিল। এবং এলাকাটা আমি যত জানতে পারি ওটা হচ্ছে অরূপ বিশ্বাসের এলাকা। এবং আপনারা যত জানেন যে কোনো নেতা মন্ত্রীর হাত ছাড়া এই ধরনের স্ক্যাম বাজি চালানো অসম্ভব ব্যাপার। এক্স্যাক্টলি, এই অফিস খুলেছিল বিদেশে চাকরি দেওয়ার জন্য। এবং শুধু মানে বিদেশে চাকরি দেওয়া বলে নয়, ওখানে থাকার ব্যবস্থা, পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবে এরকম বলে বিভিন্ন ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, তারপর আপনার হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে এইসব স্ট্রিমে তাদেরকে ডেকে তাদের একটা বর্তমান পেপারের অ্যাড দিয়ে তাদেরকে ডেকে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে ভিসা করিয়ে দেওয়া, তাদের মেডিকেল করিয়ে দেওয়া, এইসব বলে তারপর সমস্ত তাদের অরিজিনাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব নিয়ে দেশ ছেড়ে তাকে পালিয়ে যায়। তারপর আমরা যখন লোকাল, যেহেতু ওই জায়গাটা টালিগঞ্জ থানার আন্ডারে পড়ছে, টালিগঞ্জ থানায় যখন কমপ্লেন করতে যায়, টালিগঞ্জ থানা আমাদের কমপ্লেন নেয় না এবং আমাদেরকে ফিরিয়ে দেয়। এবং তারপর যে একজন লুথার বলে একজন আছেন, যিনি আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আমাদের যে এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আন্ডারে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একজন, তার কমপ্লেনের ভিত্তিতে নবান্নতে তিনি চিঠি দেন এবং নবান্নের চিঠির ভিত্তিতে এই টালিগঞ্জ থানা সুমোটো একটা কেস নিতে বাধ্য হয়। অবশ্যই এর মধ্যে যে প্রাইম অ্যাকিউজড তিনি হচ্ছেন এই কিংস্টোন ট্রাভেলস এবং হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের যে কর্ণধার সুমন কর্মকার এবং তার সঙ্গীরা, এবং এর সাথে জড়িত আছে আপনার কলকাতা পুলিশের অনেক যারা সেই সময় যারা তদন্তে ভার ছিল তারা। সুতরাং এদের সবাইকে আমি পার্টি করেছি এবং করে আমি হাইকোর্টে একটা ক্রিমিনাল রিভিশন ফাইল করেছি, যেটা জাস্টিস চৈতালি চ্যাটার্জি দাসের ঘরে 1 সেপ্টেম্বরে এটা অ্যাডমিশনের হিয়ারিং ছিল এবং সেটা অ্যাডমিট হয় কেসটা। এবং তারপরে 16ই সেপ্টেম্বর এই কেসের হিয়ারিং হয় এবং সেই কেসের হিয়ারিংয়ে এটা জানা যায় যে আগামী 23শে সেপ্টেম্বর এই কেসের অর্ডারদান মানে রায়দান হবে। এবং আমি বলবো এই কেসের সাথে জড়িত সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে যারা আছে এই কিংস্টোন ট্রাভেলস এবং হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেড দ্বারা প্রতারিত হয়েছে, তারা এই অর্ডারটা দেখুন। এই অর্ডারটা আমি আপনাদের সাথে আমি নিজে কষ্ট করে আমি লড়াই করছি। আমি কিন্তু দু একজনকে ফোনে পেয়েছিলাম, বাকি কাউকে ফোনে যোগাযোগ করতে পারিনি, কারণ এই রেকর্ডটা যে রেকর্ড রুমে ছিল আলিপুর কোর্টের, সেই রেকর্ড রুম থেকে প্রায় বিগত 2 বছর ধরে পাওয়া যাচ্ছিল না, মানে ট্রেস আউট করা যাচ্ছিল না, রেকর্ডটাই হাফিজ হয়ে গেছিল। তারপর আমি অনেক মেনশন করে আমি রেকর্ডটা বার করি এবং এখানে হাইকোর্টেও যখন কল ফর সিডি করা হয় তখন রাজ্য সরকারের যারা আইনজীবী ছিল তারা বলে যে সিডি প্রডিউস করা যাবে না। এবং কেন সিডি প্রডিউস করা যাবে না, আমরা এইটা যে কারণ কি আছে এই কেসের মাধ্যমে কি কোনো ওই যে টালিগঞ্জ থানা বা ওই টালিগঞ্জ এরিয়ায় যে যারা আছে নেতামন্ত্রী তাদের যে মুখোশ খুলে যাবে? কারণ তারা মোটা টাকা কি আত্মসাৎ করেছে। এই কিংস্টোন ট্রাভেলস তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রকমের টাকা তারা লেনদেন করতো এবং হাওয়ালার মাধ্যমে ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে তারা ফরেন টাকা লেনদেন করতো। এবং এগুলো সমস্ত কিছু আমাদের আরপি সেকশন, লালবাজার এগুলো জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, তাদেরকে বাইজ্জত বলি করে দেয়। এবং সেই অর্ডারকে আমি চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে এই রিভিশন ফাইল করি এবং আগামী 23শে সেপ্টেম্বর এই মামলার রায়দান আছে। এবং আমি বলবো প্রত্যেকটা মানুষ
যারা পুরো ভারতবর্ষ জুড়ে এই প্রতারণার শিকার হয়েছেন তারা আমার সাথে আসুন, যোগাযোগ করুন এবং এই অর্ডারের রেসপেক্টে আপনারা একটা জোরদার আন্দোলন তৈরি করুন। কারণ আপনারা দেখছেন আজকে কি অবস্থা, আজকে সরকারি চাকরিতে সারাক্ষণ দুর্নীতি। আজকে কতজন প্রতারিত হয়েছে এই টোটাল আমার কেন তো 35 জন আছে এই টোটাল কলকাতা শহর মিলিয়ে, কিন্তু এর বাইরে বৃহত্তর অংশে কত আরো প্রতারিত হয়েছে তাদের সবার তো আমার এখন পর্যন্ত সেই ডকুমেন্টস নেই। আর তারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি অবশ্যই এটা বলতে পারবো। তবে আমি যতদূর জানি এরা সারা দেশব্যাপী এই ধরনের প্রতারণা চক্র চালিয়েছে এবং 100 কোটি টাকা এরা তুলে সমস্ত অরিজিনাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সরকারি একটা আইডেন্টিটি, সেইগুলো নিয়ে এরা দেশ ছেড়ে নাকি পালিয়ে যায় এবং পুলিশ তাদেরকে, এরা হচ্ছে শাসক দলের আন্ডারেই কর্মচারী হিসাবে কাজ করতে হয়তো এবং পরবর্তীকালে একটা যেরকম স্ক্যাম খুলে একটা কোম্পানি খুলে, যেমন লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি, পরবর্তীকালে জানা যায় যে এটা স্ক্যাম কোম্পানি, এটা শাসক দলেরই তো কোম্পানি। সেরকমই এরকম বিভিন্ন কোম্পানি খুলে এরা মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে, যেমন সাউদা, নাওদা, রোজ ভ্যালি, তারপর আপনার টাওয়ার গ্রুপ, অ্যালকেমিস্ট, এরা সবাই তো শাসক দলেরই কর্মী ছিল। আজকে এই ধরনের চিট ফান্ড ব্যবসা খুলে তারা এত লোকের মানুষের টাকা নয়ছয় করেছে। আপনি দেখুন আজকে কলকাতা সহ তারা পশ্চিমবঙ্গে যত অসাধু ব্যবসায়ী আছে তাদের প্রত্যেকের যোগ আছে আপনার শাসক দলের সাথে। শাসক দলের ছত্র ছায়া ছাড়া কোনো রকমের স্ক্যাম বাজি এখানে করা সম্ভব নয়। আপনি রাস্তায় একটা দোকান ঠেলা লাগাতে যান, পুলিশ হাতে বলবে 100 টাকা করে দে। এখানে কিচ্ছু করা যাবে না। যদি কিছু করতে চান আপনার শাসক দলের থেকে লাইসেন্স দিতে হবে, তাদেরকে টাকা দিয়ে তাদের থেকে আগে পারমিশন নিতে হবে। সেই পারমিশন ছাড়া এখানে কিছু করা যায় না। এবং এই ধরনের স্ক্যাম সরকার জানে, প্রশাসন জানে এবং দিনের পর দিন বিভিন্ন এলাকায় এই ধরনের স্ক্যাম চলছে, কিন্তু সরকার কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না। সরকার যেহেতু তারা শাসক দলের কর্মী বলে তাদেরকে বাহ্য তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদেরকে একটা লঘু ধারা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। কেন এই জিনিস চলতে থাকবে? এই জিনিস কতদিন চলতে থাকবে? আমি এই জিনিসের বিরুদ্ধে আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, আমি লড়াই করছি এবং আগামী দিনও লড়াই করব। আগামী 2026-এর ভোট আছে, কে সরকার আসবে আমি জানি না, কিন্তু এই ধরনের যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করবে, এই ধরনের স্ক্যাম যারা করবে, তাদের বিরুদ্ধে আইনজীবী অর্ক মুখার্জি লড়াই করছে এবং লড়াই করবে। জলের মধ্যে পরিষ্কার পুরো টালিগঞ্জ চত্বরটা কার? টালিগঞ্জ চত্বরটা একজনই, তার নাম হচ্ছে অরূপ বিশ্বাস, আর তিনি শাসক দলের বর্তমানে ডান হাত। বর্তমানে শাসক দলের আপনি দেখেছেন এই টালিগঞ্জের যখন স্টুডিও পাড়া যখন ঝামেলা হয়েছিল টেকনিশিয়ানদের সাথে গিল্ডদের, তখন সেখানে ছিল স্বরূপ বিশ্বাস। সেই স্বরূপ বিশ্বাস কে? এই অরূপ বিশ্বাসের ভাই। তো এরা পুরো এই যে দলটা চলছে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। নিজের বাবা, কাকা, মামা, জ্যাঠা, ভাই, বোন, দাদা, দিদি, তাদেরকে সবাইকে যুক্ত করে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। আর এই ধরনের স্ক্যামবাজি করে তারা মানুষের টাকা আত্মসাৎ করছে এবং যার ফলে মানুষরা আজকে রাস্তায় পথের ভিখারি হয়ে গেছে। তারা আজকে রাস্তায় বাটি নিয়ে বসে পড়েছে, তারা ভিক্ষা করতে বাধ্য করছে এই সরকার তাদেরকে, কারণ সরকার তো তাদেরকে চাকরি দিতে পারবে না। চাকরির নামে তাদেরকে প্রতারণা করছে। আজকে কত কোটি টাকা নিয়েছে এই যে আপনার যারা ধরা পড়ছে এসএসসিতে, তারা কত কোটি টাকা নিয়ে তাদেরকে চাকরি বেআইনিভাবে তাদেরকে চাকরিতে ঢুকিয়েছে। আর সমস্ত চাকরি আজকে চলে গেল, আবার নতুন করে পরীক্ষা হচ্ছে। আগামী দিন দেখবেন এই কর্পোরেশনে কত কোটি টাকা, এই কর্পোরেশনে ধরা পড়বে কিছুদিন বাদে, কত কোটি টাকা নিয়ে এই কর্পোরেশনের মানুষদেরকে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বিতে ঢোকানো হয়েছে চাকরিতে। টোটাল ইললিগাল, টোটাল ভারতবাজি, টোটাল স্ক্যাম। এই আবার এটা নিয়ে একটা মামলা করতে হবে আমাদেরকে, যার ফলে আবার তারা এটা ধরা পড়বে, নাহলে কোনো ধরা পড়বে না। আজকে একমাত্র মহামান্য এই আমাদের কলকাতা হাইকোর্ট আছে বলে এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে, যারা এই ধরনের স্ক্যামবাজি করছে, তারা ধরা পড়ছে। যদি মহামান্য আদালত না থাকতো তাহলে এরা মহলতে বিয়েতে দিনের পর দিন টাকা আত্মসাৎ করে যেত মানুষের, আর মানুষ দিনের পর দিন রাস্তায় ধুলো মিশে যেত, তাদের দেওয়ালে পিঠ থেকে যেত, তারা রাস্তায় ভিখারি হয়ে যেত, কিচ্ছু করতে পারতো না।